এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। সারা দেশে একই প্রশ্নপত্রে অংশ নেবে প্রায় 13 লাখ শিক্ষার্থী। ফাঁস ও নকল ঠেকাতে কেন্দ্রে সিসিটিভি, ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। একই ব্যবহারের পরও আসছে 2-3 গুণ বেশি বিদ্যুৎ বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক। বিতরণ সংস্থার অনিয়ম দেখছেন বিশেষজ্ঞ। অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ কর্তৃপক্ষের। দোহায় যুক্তরাষ্ট্র ইরান কারিগরি আলোচনা, হরমুজ নিয়ে দর কষাকষি। চুক্তি তদারকিতে যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে রাজি দুপক্ষ। ফলপ্রসূ বৈঠকের দাবি ট্রাম্পের। এবং অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ। রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। কেইন জাদুতে শীর্ষ 16তে ইংল্যান্ড। বসনিয়ার বিপক্ষে জয়ের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র হবে পরীক্ষা। অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। নকল প্রশ্ন ফাঁস সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তার। অভিন্ন প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে 12,70,583 শিক্ষার্থী। আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো। অভিন্ন ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেজন্য একটু নার্ভাস লাগলেও আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি খুবই ভালো। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হলে এবং পরীক্ষা সুন্দরভাবে হলে তাহলে আমরা অবশ্যই আশা রাখি আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন তুলে ধরা হয় পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি নানা তথ্য। সকল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভয় নয়, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সরকারের কাছ থেকে নির্দেশনা থাকবে যেন সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ নিশ্চিত করা হয়। আমাদের শিক্ষার্থীরা যেন ভীতি বা চাপে না থেকে এমন একটা পরিবেশে পরীক্ষা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ফলাফল পুনর্মূল্যায়নে প্রয়োজনে খাতার স্যাম্পল খতিয়ে দেখা হবে। এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলোতে খাতা নিয়ে আমরা দেখব। প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় মনিটরিং এর আওতায় থাকবে সব কেন্দ্র, জানানো হয় ব্রিফিংয়ে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। এবছর রেজিস্ট্রেশন করেও প্রায় 44% পরীক্ষার্থী ফর্ম পূরণ করেননি, এমন তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় 2-3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজার রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1,500 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় নাই। স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম। 28, 29, আজকে হলো 30। আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে বেশ অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক।
বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় দ্বিগুণ 3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই, টাকা ভরতেছি টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে? 1000 টাকা এক মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2000 টাকা এক মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হর হামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, তাই তো হচ্ছে। কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। তো হোয়াট দে আর ডুইং? বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় বাড়তে শুরু করেছে হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, গত এক সপ্তাহ ধরে কিন্তু কুষ্টিয়ার যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হামের উপসর্গ নিয়ে। এবং এই অধিকাংশ রোগীই কিন্তু শিশু এবং বৃদ্ধ বয়সে যারা আছে তারা কুষ্টিয়া জেনারেল বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জনের পক্ষ থেকে। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় 6 জন ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং কুষ্টিয়া সদর হাসপাতালেও কিন্তু 2 জন ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া কিন্তু যে মেডিকেল কলেজটি রয়েছে সেই মেডিকেল কলেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ সহ কিন্তু লজিস্টিক সাপোর্ট রয়েছে, যাতে হাম এবং হামের উপসর্গ নিয়ে যদি রোগী ভর্তি হয় তাদের কিন্তু সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং আমি কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধু চিকিৎসা নয় এবং সচেতনামূলক কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়া সিভিল সার্জন থেকে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে এই যে হামের উপসর্গ, এইটি কিন্তু শুধুমাত্র সচেতনতা হলে কিন্তু অনেকভাবে কিন্তু রোগ কমানো সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জনের পক্ষ থেকে। তবে সিভিল সার্জন জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে শুরু করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং বেড রয়েছে, এবং হামের উপসর্গ নিয়ে যেসব রোগী আসছে তাদেরকে কিন্তু আলাদাভাবে তারা ট্রিটমেন্ট করছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু কুষ্টিয়া কিন্তু শুধুমাত্র কুষ্টিয়া জেলার মানুষই না, আশেপাশে বিভিন্ন জেলা এবং উপজেলার থেকে বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের পার্শ্ববর্তী জেলার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলার রোগীরাও কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভিড় করে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগের চাপও কিন্তু বহন করতে হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদেরকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং হামের যে উপসর্গ সেটির বিষয়ে কিন্তু তারা শুধুমাত্র কুষ্টিয়ার আশেপাশে থেকে শুরু করে গ্রাম অঞ্চলগুলোতেও কিন্তু তারা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে যাতে হামের উপসর্গ যাতে কিছুটা কমানো যায়। তো কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হামের উপসর্গ, হামের রোগীর চিকিৎসা এবং হামের যে রোগীর সংখ্যা আছে এ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালকে হারিয়ে নাটকীয় প্রত্যাবর্তন করল দ্য রেড ডেভিলস। ইউরি টিলাম্যানের জোড়া গোলে তেরেঙ্গা লায়নদের 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম 2-0 এগিয়ে থেকেও রাউন্ড অফ 32 থেকে সাদিও মানের সেনেগালের বিদায়।
2.5 মিনিটের ঝড়ে স্বপ্ন ভাঙে সেনেগালের। বুড়ো হাড়ের ভেলকি দেখালেন বেলজিয়ামের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলো লুকাকু। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা তেরেঙ্গা লায়নদের কাছ থেকে মূলত ম্যাচটা বের করে আনেন 33 বছর বয়সী এই ফুটবলার। এরপর টিলাম্যানের গোল আর অতিরিক্ত সময়ে পাওয়া বিতর্কিত পেনাল্টি থেকে এবারের বিশ্বকাপের নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লেখে দ্য রেড ডেভিলস। তাতেই হৃদয় ভাঙল সাদিও মানের সেনেগালের। ম্যাচের অতিরিক্ত সময়ে সেনেগালের ডি বক্সে ফাউলের শিকার হন বেলজিয়াম অধিনায়ক ইউরি টিলাম্যান। এরপর রেফারির লম্বা ভিআর চেক, যেখানে সিদ্ধান্তটা যায় বেলজিয়ামের পক্ষেই। পেনাল্টির কল দেন রেফারি। সেখান থেকে 2-0 গোলে পিছিয়ে পড়া ম্যাচ বেলজিয়াম জিতে নেয় 3-2 গোলে। যদিও সিয়াটলে ম্যাচের শুরুর রূপটা ছিল একেবারেই ভিন্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তেরেঙ্গা লায়নরা। গোল পেতেও বেশি সময় লাগেনি তাদের। 25 মিনিটে সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ইসমাইল সারের হেডে বল পোস্টে লেগে ফিরে এলেও রিবাউন্ডে জালে জড়ান হাবিব দিয়ারা। 1-0 গোলে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সাদিও মানেরা। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান ইসমাইল সার। শক্তিশালী ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন এই ফরওয়ার্ড। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বেলজিয়াম। উপায় না দেখে মাঠে বেশ কিছু পরিবর্তন আনেন বেলজিয়াম কোচ। উঠিয়ে নেন অভিজ্ঞ ডি ব্রুইনা ও জেরেমি ডোকুকে। তাতেও কাজ হচ্ছিল না। সেনেগালের ডিফেন্স কিছুতেই ভাঙতে পারছিল না বেলজিয়াম। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যায় রেড ডেভিলস। তবে বেলজিয়ামের ত্রাতা হয়ে আসেন বদলি নামা লুকাকু। 85 মিনিটে থমাস মুনিয়রের অ্যাসিস্ট থেকে রেড ডেভিলদের ম্যাচে ফেরান এই ফুটবলার। তখনও হয়তো আসন্ন বিপদ আঁচ করতে পারেনি সেনেগাল। 3 মিনিট পর আবারও সেনেগালের ডিফেন্স ভাঙে বেলজিয়াম ফরওয়ার্ডরা। লিওনার্দো ট্রোসার্ডের বাড়ানো বল থেকে রীতিমতো ফ্রি হেডার থেকে গোল করে ব্যবধান 2-2 করেন ইউরি টিলাম্যান। আর তাতেই আক্ষেপ বাড়ে সেনেগালের। রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে তেরেঙ্গা লায়নদের। আর নাটকীয় জয়ে রাউন্ড অফ 16-এ বেলজিয়াম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অন্য ম্যাচে আটলান্টায় ইংলিশদের ত্রাণকর্তা হ্যারি কেইন তারই জোড়া গোলে কঙ্গোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেছেন কেইন। আর 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 16 নিশ্চিত করেছে থ্রি লায়ন্স। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমে গোল হজম করে ইংল্যান্ডের কামব্যাক করার নজির খুব কম। 1966 বিশ্বকাপের পর আর কখনোই এমন অসাধ্য সাধন করতে পারেনি থ্রি লায়ন্স। 60 বছর পর হ্যারি কেইনের সুবাদে পিছিয়ে পড়েও ম্যাচ জিতল ইংল্যান্ড। তবে আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দেয় ডিআর কঙ্গো। এক প্রকার খাদের কিনারায় পড়ে যায় থ্রি লায়ন্স। অঘটন শিকারের দ্বার প্রান্তে চলে যায় থমাস টুকেল শিষ্যরা। তবে ম্যাচের শেষ কোয়ার্টারে গর্ডন কেইন জুটি কোনো অঘটন ঘটতে দেয়নি। সেই সঙ্গে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে পেলেকে টপকে 13 গোল নিয়ে জাস্ট ফান্টেইনের সঙ্গে ষষ্ঠ সর্বোচ্চ গোল স্কোরার এখন হ্যারি কেইন। ডিআর কঙ্গো এগিয়ে যায় ম্যাচের 7 মিনিটে। দ্য লিওপার্ডসদের লিড এনে দেন ব্রায়ান চিপাঙ্গা। সেই গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় হ্যারি কেইনরা। তবে কঙ্গো গোলরক্ষক এমপিস নাজুইয়ের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি রাশফোর্ড বেলিংহামরা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ইংল্যান্ডের বিপক্ষেই দেন ম্যাচ রেফারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালায় ইংল্যান্ড। তবে কিছুতেই কঙ্গোর রক্ষণ ভাঙতে পারছিল না ইংলিশ ফরওয়ার্ডরা। উপায় না দেখে পরিবর্তন আনেন থমাস টুকেল। মাঠে নামেন অ্যান্টোনিও গর্ডন ও এবেরেচি এজে। ফ্রেশ লেগ নিয়ে নতুন উদ্যমে শুরু করে থ্রি লায়ন্স। এবারের বিশ্বকাপে নিষ্প্রভ থাকা গর্ডনকে নিয়ে হয়েছিল আলোচনা। সঠিক সময়ে জ্বলে উঠলেন এই ফরওয়ার্ড। 75 মিনিটে তার অ্যাসিস্ট থেকেই ম্যাচের সমতায় ফেরান কেইন। এর 10 মিনিট পরে আবারও গর্ডন কেইন ম্যাজিক। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে দেয়নি এই জুটি। দুর্দান্ত এক গোলে ডিআর কঙ্গোর জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করেন ইংলিশ অধিনায়ক। তাতেই রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে যায় থ্রি লায়ন্সদের, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেক্সিকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 3 ভাইয়ের অপরাধের রাজত্ব রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া। শুকুর আলী, সুরজ ভুঁইয়া ও ফৈরা আলামিন 3 ভাই মিলে গড়েছেন ত্রাসের রাজত্ব। ভয়ভীতি ছড়িয়ে এলাকায় 15 বছর ধরে তৈরি করেছেন পারিবারিক মাদক সিন্ডিকেট। 2 ভাই চালান মাদক কারবার, আরেকজন আবার হাইওয়েতে ডাকাত চক্রের হোতা। 3 ভাইয়ের নামে অস্ত্র মাদক সহ 30 মামলা থাকলেও জামিন যেন তাদের কাছে ডাল ভাত। র্যাব বলছে তারা নজরদারিতে আছে, বের হয়ে অপরাধে জড়ালেই গ্রেফতার। মাসুদুর রহমানের রিপোর্ট।
2023 সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসে হানা দেয় র্যাবের পোশাকধারী একটি দল। 2 ব্যবসায়ীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। পরে তাদের সর্বস্ব লুটে ফেলে দেয় গাড়ি থেকে। 1 মাসেরও বেশি সময়ের চেষ্টায় গ্রেফতার করা হয় সেই ডাকাত দলের 6 সদস্যকে। সামনে আসে দুর্ধর্ষ ডাকাত ফইরা আলামিনের। এমন তথ্যের সূত্র ধরে রাজধানীর ডেমরায় ডাকাতির প্রস্তুতির সময় আলামিনকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় অস্ত্রগুলি, র্যাবের পোশাক, ওয়াকিটকি সহ ডাকাতির বিভিন্ন আলামত। জিজ্ঞাসাবাদের সামনে আসে শুধু আলামিন নয়, তার 2 ভাইও জড়িত বিভিন্ন অপরাধে। 5ই মে পশ্চিম নন্দীপাড়ায় অভিযান চালিয়ে হিরোইন সহ গ্রেফতার করা হয় আলামিনের মেজো ভাই সুরজ ভুইয়াকে। পরে গ্রেফতার হয় বড় ভাই শুক্কুর আলীও। বাসার উঠান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় অস্ত্র। শুক্কুরের গ্রেফতারের মাধ্যমে 3 ভাই আসে আইনের আওতায়। 3 ভাই জেলখানায় আছে এবং পুরো পরিবারটাই এলাকায় মাদকের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত। মাদক কারবারই না শুধু, বিভিন্ন রকমের তাদের আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। র্যাব বলছে 15 বছর ধরে এরা এলাকায় প্রকাশ্যে মাদক কারবার করে আসছে। কেউ বাধা দিলে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো। আলামিনের নামে অস্ত্র, ডাকাতি সহ 10, বড় ভাই শুক্কুরের নামে 7, মেজো ভাই সুরজের নামে 13 মামলা রয়েছে। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে একই কাজ করে তারা। মানবাধিকারের সুযোগে বের হয়ে আসে, আবার অন্যের মানবাধিকার তার দ্বারাই হরণ হয়। অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী চক্র, চাঁদাবাজ চক্র আছে, তাদেরকে আমরা সবসময় ছায়া তদন্তের মধ্যে রাখি। যখনই তারা কোনো কিছুতে এগিয়ে আসে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বদা সচেষ্ট থাকি। এমন অপরাধী পরিবারের খোঁজ নিতে যাওয়া হয় পশ্চিম নন্দীপাড়ায়। এলাকার সবাই এদের চিনলেও ভয়ে কেউই বাসার ঠিকানা দিতে চাচ্ছিলেন না। গোপনে জানান এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। নিজেরই খারাপ, পরের দোষ দিলাম, বহু চেষ্টা করছে, অবজেকশন দিছে, আর থানায় দিয়েছে, এদের মাদকের বিস্তারে এলাকার অনেক ছেলে হয়েছে মাদকাসক্ত, এমন অভিযোগ করলেন এক মা। এদের উৎপাতে অনেকে আবার জমি বিক্রি করে ছেড়েছেন এলাকাও। ঘরে কিছু খাই না, ঘরে কাপড় বন্ধু চামচ নিয়ে ছেলে মুখস্থ পারতে কেউ নিচে লিখে গেছেন, কিছু কইলে মারতে যায়। আজকে 1 বছর ধরে বেশি আমরা। বিকেল গড়িয়ে সন্ধ্যা, অনেক কষ্টে সন্ধান মিলল 3 ভাইয়ের মায়ের। ক্যামেরা দেখতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। দাবি করলেন অনেক চেষ্টা করেও তাদের ফেরাতে পারেননি অপরাধ জগৎ থেকে। সন্তানের এমন অপকর্মের জন্য লজ্জিত এই মা। পশ্চিম নন্দীপাড়ার 3 ভাই আলামিন, সুরজ, শুক্কুর, এদের বিরুদ্ধে 30টির বেশি মামলা। অস্ত্র, মাদক মামলা থাকলেও এরা হরহামেশায় জামিনে বের হয়ে এলাকায় এসে আবারও একই কাজ করেন। 1 মাসের ব্যবধানে আবারও 3 জন গ্রেফতার হয়েছেন। এবার এলাকাবাসীর দাবি যাতে তারা আর জামিনে সহজে বের হতে না পারে, তাহলে এলাকার পরিবেশ ঠিক থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। যশোরের ভৈরব নদ খননে 350 কোটি টাকা ব্যয় হলেও মেলেনি ন্যূনতম সুফল। অপরিকল্পিত সেতু ও কালভার্টের কারণে ফেরেনি জোয়ার ভাটা, দখল দূষণে পরিণত। জলবায়ু পরিবর্তন, অনুকূল আবহাওয়ার অভাব এবং বনাঞ্চলে জলদস্যুদের দাপটে সুন্দরবনের মধু উৎপাদনে দেখা দিয়েছে নিম্নগতি। চলতি মৌসুমে আহরণের পরিমাণ গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। কমেছে মৌয়াল ও রাজস্ব আয়, ফলে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না জিআই স্বীকৃতি পাওয়া সুন্দরবনের মধুর বাণিজ্যিক ও রফতানি সম্ভাবনা। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। প্রাকৃতিক পুষ্টিগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের কারণে দেশ বিদেশে সমাদৃত সুন্দরবনের মধু, তবে বছর বছর কমছে এই মধুর উৎপাদন। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়। চলতি 2025-26 মৌসুমে সংগ্রহ হয়েছে 174 মেট্রিক টন মধু, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে মৌয়ালদের অংশগ্রহণও। তারা বলছেন বনাঞ্চলে প্রবেশে জলদস্যুদের দাপট, খরচ বৃদ্ধি, অনুকূল বৃষ্টিপাত না হওয়ায় ফুলের পরিমাণ কমেছে, যার প্রভাব পড়েছে মধু উৎপাদনেও। প্রথম সিজনে অল্প কিছু হয়েছে, তারপরে ফুল শুকিয়ে যাওয়ার পরে জঙ্গলেতে পোকও চলে গেছে, এখনো চাকও নেই। মধু হয়নি, বর্ষা হয়নি এবং রোদের কারণের জন্য ফুলি মধু আসেনি। আগে যেমন মানুষ মধু পেত, গতবারটার পাইছে 2 মণ,
এবছর 2 কেজিও মধু হয়নি। মধু উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ব্যবসায়ও। গত বছর জিআই স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধু নিয়ে নতুন বাজার ও রফতানির সম্ভাবনা তৈরি হলেও পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। ডে বাই ডে নতুন কাস্টমার আমার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং যদি এই সময় আমি মধু কালেকশন বেশি না করতে পারি, আমি কিন্তু হিউজ পরিমাণ সার্ভিসটা দিতে পারতেছি না। সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মধু উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই উৎপাদন হ্রাসের কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদী গবেষণা ও ব্যবস্থাপনা পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। ইভেন এনভায়রনমেন্টাল বা ইম্প্যাক্ট কিছু হতে পারে, ক্লাইমেট চেঞ্জের কিছু ইম্প্যাক্ট হতে পারে, মৌমাছি তাদের ক্যারেক্টারিস্টিক্সে কোনো সমস্যা থাকতে পারে, জিনেটিক কোনো সমস্যা থাকতে পারে। এগুলো আসলে সবগুলোই কিন্তু রিসার্চের ব্যাপার এবং 1 বছর 2 বছরের ডেটা দিয়ে এটা আসলে কোনো ট্রেন্ড বের করা এই মুহূর্তে যাচ্ছে না। চলতি মৌসুমে মধু আহরণের মাধ্যমে বন বিভাগের রাজস্ব আয় হয়েছে 27,84,000 টাকা, যা আগের মৌসুমে ছিল 33 লাখ টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। নানা অনিশ্চয়তা এবং সংকটে ধুঁকছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। আধুনিক তৈজস পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পেশা বদলাচ্ছে কুমারীরা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এ পেশা। তবে মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশিদের রিপোর্ট। চাকার ঘূর্ণনের সঙ্গে দক্ষ হাতে তৈরি হচ্ছে হাড়ি, পাতিল, ফুলদানি, শোপিস ও নিত্য প্রয়োজনীয় সহ নানা সামগ্রী। সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ও শিলেদাহের কুমারপাড়ার মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাটির জিনিস তৈরিতে আধুনিক যন্ত্রপাতি বসালেও অর্থকষ্ট এবং সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পীর ঐতিহ্য। সরকারি সহায়তা, সহজ হতে ঋণ এবং বাজার সম্প্রসারণের ব্যবস্থা করা গেলে হারানো ঐতিহ্য ফিরবে বলে আশা মৃৎশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও কারখানার মালিকদের। অন্যান্য কারখানাতে বেসিক খোঁজখবর নেয় যে সুযোগ সুবিধা পায়, যদি আমাকে এই সুযোগ সুবিধা দিত আমি হয়তো কারখানাটা অনেক উপর লেভেলে নিয়ে যেতে পারতাম। সরকারিভাবে বিচিক থেকে যদি আমাদেরকে লোন দেয়, তাহলে লোন দিলে পরে আমরা এই প্রতিষ্ঠানটারে আরও ডেভেলপ করতে পারবো এবং উৎপাদন বাড়াইতে পারবো। শিল্প নিবন্ধনের আওতায় এনে মৃৎশিল্পীদের আরও প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার প্রদানের কথা জানান বিসিক কর্মকর্তা। আমাদের শিল্প নিবন্ধন ব্যতীত যারা আছে তাদেরকে শিল্প নিবন্ধনের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করে তাদের যদি উন্নত ট্রেনিং প্রয়োজন হয়, আমাদের নিজস্ব ট্রেনার আছে হেড অফিসে, তাদেরকে দিয়ে আমরা তাদেরকে উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। বিসিকের তথ্য মতে কুষ্টিয়া জেলায় 80টি মৃৎশিল্প তৈরি কারখানা থাকলেও নিবন্ধন রয়েছে 5টি কারখানার। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। যশোরের ভৈরব নদ খননে 350 কোটি টাকা ব্যয় হলেও ন্যূনতম সুফল মেলেনি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিভিন্ন সংস্থার অপরিকল্পিত সেতু ও কালভার্টের কারণে নদে ফেরেনি জোয়ার ভাটা, চলছে না নৌযানও। উল্টো দখল দূষণে পরিণত হয়েছে কচুরিপানা ও ময়লার ভাগাড়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বারবার তাগিদ দিয়েও মিলছে না প্রতিকার। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ নদীটি দখল দূষণে প্রায় অস্তিত্বহীন। খননে শত কোটি টাকা ব্যয় করলেও মেলেনি সুফল। ভারতের গঙ্গা থেকে উৎপত্তি হয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে ঐতিহাসিক ভৈরব নদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দাবির মুখে 2018 সালের 18 জানুয়ারি যশোরের চৌগাছা থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত 96 কিলোমিটার নদী খনন কাজ শুরু হয়। 2023 সালে শেষ হওয়া এই প্রকল্পে ব্যয় ধরা হয় 279 কোটি 12,75,000 টাকা। বিপুল পরিমাণ অর্থ খরচ করেও স্বচ্ছ পানি নয়, যশোরবাসী পেয়েছে কচুরি পানা আর ময়লার ভাগাড়। আমাদের এই নদী খনন হয়েছে 4-5 বছর হয়েছে, কিন্তু এই কালভার্টের কারণে মনে করেন জোয়ার ভাটাও আসে না, নদী ভরে গেছে পটে। আমাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নটা আসলে আমরা বাস্তবায়নে কোনো কিছু দেখতে পারলাম না। তুলনায় সমন্বয় নেই, সংকীর্ণ কালভার্ট, সেতু এইগুলো হচ্ছে এই খননকে ক্ষতিগ্রস্ত করেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীর গতিপথ সচল না হওয়ার পেছনে মূল বাধা বিভিন্ন সরকারি সংস্থার তৈরি করা অপরিকল্পিত সেতু ও কালভার্ট। সংশ্লিষ্ট দপ্তর বরাবর তাগিদ দিয়েও মিলছে না প্রতিকার। অপ্রশস্ত ব্রিজ এবং কালভার্টগুলো নির্মাণকারী সংস্থা কর্তৃক যদি অপসারণ করে নতুন প্রশস্ততায় এবং নতুন গভীরতায় ব্রিজসমূহ নির্মাণ করা যায়, তাহলে ভৈরব নদ তার
পূর্বের রূপ ফিরে পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভৈরব নদের উপর মোট 54টি অপরিকল্পিত কালভার্ট ও সেতু রয়েছে। এলজিডি বলছে কয়েকটি সেতু নতুন করে নির্মাণের প্রক্রিয়া চলছে। কোন কোন স্ট্রাকচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ভৈরব নদে পানি আসার জন্য সেগুলো চিহ্নিত করে সেগুলো রিসার্ভে করে ফিজিবিলিটি স্টাডি করে পুনরায় প্রকল্প নিয়ে এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে বরাদ্দ এবং অনুমোদন নিয়ে এগুলো কাজগুলো বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন সেতু ও কালভার্টের মধ্যে এলজিডি রয়েছে 26টি, সড়ক ও জনপথ বিভাগের 4টি, ত্রাণ ও পুনর্বাসন বিভাগের 19টি, রেলওয়ের 1টি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 1টি এবং বিএডিসির 3টি। সময় সংবাদ, যশোর। খুলনার কয়রা উপজেলা জুড়ে বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারের নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কোথাও সড়ক দিনের পর দিন খুঁড়িয়ে ফেলে রাখা হয়েছে, কোথাও ইটের খোয়া কিংবা বালু ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে একটি সড়কের পিচ ঢালাইয়ের 3 দিনের মাথায় হাতের চাপে উঠে যেতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। নির্মাণের মাত্র 3 দিন পর নতুন সড়কের পিচ হাতের চাপে উঠে যাচ্ছে। কোথাও সামান্য টান দিতেই খসে পড়ছে কার্পেটিংয়ের আস্তরণ। সম্প্রতি এমন চিত্র দেখা গেছে খুলনার কয়রা উপজেলার মাদারবাড়িয়া রোনবাগ সড়কের। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে ঠিকাদার বলছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাস্তা খুঁড়ে এ অবস্থা করেছে প্রতিপক্ষরা। তোমরা চাঁদাবাজি করতে আইছো এবং ভাইরাল হওয়ার ধান্দায় এখানে আসছো। এখন আমরা যখন তাদের এটা একটু কঠিন ভাষায় কথা বলি, তখন তারা আমাদের কথার কোনো উত্তর না দিয়ে পলায় চলে যায়। যে পরিমাণ আর কি অর্থ বরাদ্দ আছে সেই অর্থ বরাদ্দ অনুযায়ী এই রাস্তার ম্যানুয়াল অনুযায়ী রাস্তাটা করা হোক। অদ্যাবধি পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, রাস্তাটি যতটুকু করার কথা ছিল আমার মনে হয় 40% কাজও করে না এখানে। খুচি খুমটা দিয়ে খুচি তুলে ফেলে, এটা সরকারের ভাবমূর্তি। সাধারণত আপনার একটা পিসি রাস্তা করলে মিনিমাম 2 সপ্তাহ থেকে 28 দিন পর্যন্ত এর সম্পূর্ণ অর্জন করতে সময় লাগে। ওই রাতের আধারেও রাস্তাটির অনেক অংশে প্রায় 300 মিটার রাস্তা খুঁড়িয়ে শুধু এ সড়ক নয়, কয়রা উপজেলা জুড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পে 5টি সড়কের নির্মাণ ও সংস্কার কাজ চলছে। তবে এসব সড়ক কোথাও খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কোথাও ইটের খোয়া কিংবা বালু ফেলে গা ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বর্ষায় কাদাপানি এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে দুর্ভোগ পোয়াচ্ছে এলাকাবাসী। এই রাস্তাটা এই পানি গিয়ে এই পুকুরের জল হচ্ছে খারাপ, পুকুরে মাছও থাকে না, সমস্ত সমস্যা আমাদের একটা ভ্যানের রাস্তা এখন চলতে যায় না। ধুলু ময়লা, ঘর বাড়ি থাকে না, গা হাত পা থাকে না। আগে পিচ দিয়েছে, সেই পিচ এখন উঠে যাচ্ছে, তাহলে তো এই রাস্তার কোনো সামনের ভবিষ্যৎবাণী খুব অন্ধকার। উন্নয়নের থেকে অবনতিটা আরো বেশি ঘটছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় 3টি সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। বন্ধ থাকা এসব কাজ পুনরায় চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি। প্রক্রিয়ার ভিতরে যদি কাজ তারা শেষ না করতে পারে তাহলে বাতিল করে তাদেরকে পুনরায় আবার টেন্ডার করে নতুনভাবে চুক্তি সম্পাদন করা হবে। আর যেগুলো চলমান আছে সেগুলো চলমান করে আমরা যথাসময়ে আমাদের যে টার্গেটটা দিবে সেই সময়ের ভিতরে আমরা বাদবাকি কাজগুলো শেষ করতে পারবো বলে আশা করি। কয়রা উপজেলায় প্রায় 36 কোটি টাকা ব্যয়ে এলজিইডির বিভিন্ন প্রকল্পে 45 কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজ চলছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার দর্শনায় অবকাঠামো নির্মাণ ও জমি অধিগ্রহণে বিপুল অর্থ ব্যয় হলেও 2টি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়নি। এতে ওভারলোডিংয়ের কারণে ক্ষতি হচ্ছে সড়কের, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। দ্রুত কাজ শেষ করে চালুর দাবি স্থানীয়দের। চলতি বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারের। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। ঝোপঝাড় আর জঙ্গলে ছেয়ে আছে চলাচলের পথ, আগাছা আঁকড়ে ধরেছে ওয়্যারহাউস, সাবস্টেশন, পার্কিং, টোলবুথ সহ প্রশাসনিক ভবনের চারপাশ। দেখতে ভূত্রে বাড়ি মনে হলো এটি চুয়াডাঙ্গার দর্শনা রেলগেটের পাশে এক্সেল লোড নিয়ন্ত্রণ কমপ্লেক্সের চিত্র। ভারত থেকে রেলপথে পাথর, ভুট্টা, খৈল, ভুসি সহ বিভিন্ন পণ্য আমদানি করে রাখা হয় এখানে। পরে সেসব পণ্য ট্রাকে করে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। অতিরিক্ত লোড বহনের কারণে সড়কের ক্ষয়ক্ষতি রোধে 2021 সালের অক্টোবর মাসে রেলগেটের অদূরে 9 একর জমির উপর 2টি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়েও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবেই পড়ে আছে, সরকারের তো অনেক টাকা পয়সা নষ্ট। এত টাকা বিনিময়ে কাজটা হচ্ছে এবং এইটা আমরা দেখতে পাচ্ছি যে জনগণের কোনো কাজে আসছে না। এই নিয়ন্ত্রণ কাজ শুরু করে তাহলে আমার মনে হয় এটা অনেকটা
নিরসন হবে এবং রাস্তাও রক্ষা পাবে। তবে প্রকল্পের প্রায় ৮০% কাজ শেষ হয়েছে দাবি করে বাকি কাজ চলতি বছর শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। চুয়াডাঙ্গা এবং দর্শনা দুইটি বাউন্ডের কাজ আমরা সম্পন্ন করছি। এখানকার প্রায় 90 থেকে 95% কাজ আমরা শেষ করে ফেলেছি অলরেডি। জমি অধিগ্রহণ সহ দুটি এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্মাণ ব্যয় ধরা হয় ৩৬ কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। তবে চুক্তি লঙ্ঘনের ঘটনা তদারকিতে একটি দ্রুত যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 3 দেশের ঊর্ধ্বতন আলোচকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে সেসব ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারকের একটি শর্ত লঙ্ঘন হলেও পুরো চুক্তি ভেস্তে যেতে পারে। জানান, এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন ও ত্রুটি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করতে এবং তা দ্রুত তদারকিতে শিগগিরই একটি বিশেষ যোগাযোগ মাধ্যম চালু করা হবে। এছাড়া ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের বিষয়েও বৈঠকে অগ্রগতি হয়েছে। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন। ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে গত 4 মাসে প্রায় 7 লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফ এর আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২,২৯৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৫০,০০০ মানুষ। ভয়াবহ এই বিপর্যয়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে স্বজনদের জীবিত ফেরার আশা ছাড়ছেন না প্রিয়জনরা। তবে উদ্ধার কাজে ধীরগতির কারণে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেক কমে গেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে তীব্র খাদ্য ও পানি সংকট, লুটপাট এবং সংক্রামক ব্যাধির আশঙ্কায় দেশটিতে এক চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধুলোর সঙ্গে মিশে গেছে গোটা উপকূলীয় অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের ধসে পড়া ভবনগুলোতে জীবিত আর কেউ নেই নিশ্চিত হয়ে সেগুলোকে মৃত বা ডি চিহ্ন দিয়ে চিহ্নিত করছেন উদ্ধারকর্মীরা। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে অসংখ্য মৃতদেহ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের এক সপ্তাহ পার হওয়ার পরও প্রিয়জনকে জীবিত ফিরে পাওয়ার আশা পুরোপুরি ছাড়েননি স্বজনেরা। তবে সময় পার হওয়ার সাথে সাথে তাদের সেই আশা এখন নিভে আসছে। ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজের চেয়েও টিকে থাকার লড়াই বড় হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা, দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট। ত্রাণ শিবিরের সামনে এক মুঠো খাবারের জন্য মানুষের হাহাকার আর কারাকারি রূপ নিয়েছে চরম বিশৃঙ্খলায়। এর মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্যাপক চুরি ও লুটপাট। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই নড়বড়ে ছিল ভেনেজুয়েলার স্বাস্থ্য খাত। এই দুর্যোগের পর রাজধানী কারাকাসের হাসপাতালগুলোয় উপচে পড়ছে আহত মানুষের ভিড়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় চিকিৎসকদের কেবল গুরুতর রোগীদেরই অগ্রাধিকার দিতে হচ্ছে। এর ওপর হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন চরম মানবিক সংকটের মুখে বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে ভেনেজুয়েলার ৫ লাখ মানুষের ৩ মাসের খাবারের জন্য জরুরি ভিত্তিতে $5 কোটি সহায়তা চেয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে আন্তর্জাতিক সাহায্য, প্রয়োজনীয় তহবিল এবং উদ্ধার কাজের ভারী যন্ত্রপাতি পৌঁছানোর পথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করলেও তা এই বিশাল ক্ষয়ক্ষতি মোকাবিলায় একেবারেই অপ্রতুল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 10 জনের দল নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচে একটি করে গোল করেছেন ফ্লোরিন বলোগান ও মালিক টিলাম্যান। পরবর্তী রাউন্ডে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ মেক্সিকো। তুরস্কের বিপক্ষে শেষ ম্যাচটা বাদ দিলে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্ব ছিল দুর্দান্ত। পক্ষান্তরে তৃতীয় হয়ে কোনো রকমে নকআউটে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তাই রাউন্ড অফ 32 এই ম্যাচে যে স্বাগতিকদের দাপট থাকবে সেটা ছিল প্রত্যাশিত। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে 5 মিডফিল্ডার ও 2 অ্যাটাকার নিয়ে মরিসিও পোচেত্তিনোর কৌশল। এক ম্যাচে বিশ্রাম দিয়ে আক্রমণ ভাগে ক্রিস্টিয়ান পুলিসিক, সঙ্গী ফ্লোরিন বালুগান। শুরু থেকেই কোণঠাসা বসনিয়া। 32 মিনিটে প্রতিপক্ষের জালে ফ্লোরিনের গোল, কিন্তু তা বাতিল হয় অফসাইডের ফাঁদে। ডিফেন্ডার আর মিডফিল্ডারদের নিয়ে লো ব্লক করে যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার প্রাণপণ চেষ্টা করে বসনিয়া। তবে পোচেত্তিনোর শিষ্যদের মুহুর্মুহুর আক্রমণে ভেঙে পড়ে তাদের দেওয়াল। 45 মিনিটে প্রথম গোল বাতিলের আক্ষেপ মেটান ফ্লোরিন বলোগান। স্বস্তির লিড নিয়ে বিরতিতে যায় পুলিসিকরা। যুক্তরাষ্ট্র যতটা সহজ ভেবেছিল এই ম্যাচ হয়নি ততটা। দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে আসে বসনিয়া। তাতেই ক্লিয়ার চান্স তৈরি না হলেও স্বাগতিকদের রক্ষণে ঠিকই ভীতি সঞ্চার করতে সমর্থ হয় তারা। এর মাঝে ফ্লোরিন বলোগান লাল কার্ড দেখলে যুক্তরাষ্ট্র 10 জনের দলে পরিণত হয়, জমে ওঠে ম্যাচ। 78 মিনিটে যুক্তরাষ্ট্রের আরও একটি গোল বাতিল হয় অফসাইডের গ্যারাকলে, তবে তা পুষিয়ে দেন মালিক টিলাম্যান। বসনিয়ার ডিবক্সের একদম বাইরে পাওয়া ফ্রি কিক অসাধারণ দক্ষতায় জালে জড়িয়ে ব্যবধান 2-0 করেন জার্মান বংশোদ্ভূত এই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যাচের বাকি সময়ে এই ব্যবধান ধরে রেখে শীর্ষ 16 টিকিট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। গোল যেন তার কাছে অভ্যাস, রেকর্ড যেন প্রতিদিনের কাজ। আর্লিং হালান্ড বিশ্বকাপে আরেক গোল করতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। বিবিসির এক প্রতিবেদন বলছে, এই গতিতে চলতে থাকলে আন্তর্জাতিক ফুটবলে 260 গোলও অসম্ভব নয়। তাহলে কি নরওয়ের এই ভাইকিং স্ট্রাইকার ভেঙে দেবেন সব ইতিহাস? আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের 86 মিনিট টান টান উত্তেজনার মধ্যে প্যাট্রিক বার্গের কাটব্যাক পেয়ে কোনো মতে বল জালে ঠেলে দেন আর্লিং হাল্যান্ড। সেই মুহূর্তকে এইভাবেই উদযাপন করেন নরওয়ের সমর্থকরা। খুব
সুন্দর গোল নয়, কিন্তু সবচেয়ে মূল্যবান সেই এক গোলে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে শেষ 16-এ উঠে যায় নরওয়ে। আর ম্যাচ শেষে মাথায় ভাইকিং হেলমেট পরে হাল্যান্ডের অভিনব উদযাপন, সেটাও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচে 5 গোল। গোলদাতার তালিকায় এমবাপ্পে, মেসির পরেই হাল্যান্ডের নাম। তবে মজার বিষয়, আইভরি কোস্টের বিপক্ষে পুরো ম্যাচে হাল্যান্ড বল ছুঁয়েছেন মাত্র 27 বার, পাস দিয়েছেন মাত্র 10টি, অথচ সুযোগ পেয়েই কাজ শেষ। যেন মনে হয় কথা কম কাজ বেশি। নরওয়ের জার্সিতে এখন তার গোল 53 ম্যাচে 60টি, অর্থাৎ গড়ে প্রতি 72 মিনিটে একটি গোল। বিশ্বকাপে আসার আগে বড় কোনো টুর্নামেন্টে গোল করার সুযোগই পাননি তিনি, কারণ নরওয়ে যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু এবার সুযোগ পেয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই গোল মেশিন। এবার আসা যাক এক মজার অঙ্কে। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল 145টি। বর্তমান গতিতে খেলতে থাকলে মাত্র 32 বছর বয়সেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন হাল্যান্ড। আর যদি 41 বছর বয়স পর্যন্ত খেলেন, নরওয়ের নিয়মিত বড় টুর্নামেন্টে ওঠে, আর তার গোলের গতি একই থাকে, তাহলে আন্তর্জাতিক গোলের সংখ্যা পৌঁছাতে পারে অবিশ্বাস্য 260-এ। বিবিসির এক প্রতিবেদনেই উঠে আসে এমন হিসেব। অবশ্য এসবই এখন কাগজ কলমের হিসাব, এর সঙ্গে আছে ইনজুরি, ফর্ম আর সময়ের পরীক্ষা। তবে আপাতত একটাই সত্যি যে বিশ্বকাপে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হাল্যান্ড। আর ব্রাজিলের বিপক্ষে শেষ 16 লড়াইয়ে সেই ভাইকিংয়ের তলোয়ার আবারও ঝলসে ওঠে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। সারা দেশে একই প্রশ্নপত্রে অংশ নেবে প্রায় 13 লাখ শিক্ষার্থী। ফাঁস ও নকল ঠেকাতে কেন্দ্রে সিসিটিভি, ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা। একই ব্যবহারের পরও আসছে 2 থেকে 3 গুণ বেশি বিদ্যুৎ বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক, বিতরণ সংস্থার অনিয়ম দেখছেন বিশেষজ্ঞ। অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ কর্তৃপক্ষের। এবং অতিরিক্ত সময়ের পেনাল্টিতে সেনেগালের স্বপ্নভঙ্গ, রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। শীর্ষ 16 নিশ্চিত করল ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।